2027 সালে যে সমস্ত প্রিয় পরীক্ষার্থী ছাত্রছাত্রী পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের জন্য ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের যে প্রশ্নপত্র পরীক্ষায় আসতে পারে সেগুলো আগেই আমি বলে দিয়েছি। আজকে যে প্রশ্নগুলো বলেছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর কি করে লিখতে হয় সেটাই আজকের আলোচ্য বিষয়। প্রথম তোমাদের বলি যে চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে। এবার চতুর্থ অধ্যায় থেকে 2 নম্বরের অল্প সংখ্যক, 4 নম্বরের এবং 8 নম্বরের মাত্র একটা প্রশ্ন দিয়েছিলাম, 4 নম্বরের 3টে প্রশ্ন দিয়েছিলাম। ওই প্রশ্নগুলো করলে তোমরা হুবহু পরীক্ষায় কমন পেয়ে যাবে। শুধুমাত্র ইউনিট টেস্টে নয়, ফাইনাল পরীক্ষাতেও তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কমন পাবে। ঠিক আছে, প্রশ্নগুলো তো বলে দিয়েছি। আজকে প্রশ্নর সঙ্গে সঙ্গে উত্তরও তোমাদের সঙ্গে আলোচনা করব এমন ভাবে যাতে তোমাদের আর বই খুলে পড়তে না হয়। ঠিক আছে, তাই ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো, তাহলে দেখবে যে ইতিহাস পড়ার একটা অন্য ধরনের চিন্তা ভাবনা তৈরি হয়ে যাবে। আগে যেমন করে ইতিহাস পড়েছো সেটা সম্পূর্ণ ভুলে যাও, আজকে যেটা পড়বে সেটা সম্পূর্ণ নতুনত্ব থাকবে ইতিহাস পড়ার মধ্যে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হিসাবে তোমাদের বলেছিলাম 19 শতককে সভা সমিতির যুগ কেন বলা হয়। সভা সমিতির যুগ আমরা অবশ্যই জানি, অনিল শীল বলেছিলেন। এবার কেন বলা হয়, এই সময় ভারতে অনেকগুলি এমন কিছু সভা সমিতি তৈরি হয়েছিল যেগুলো ভারতের মানুষের বিভিন্ন সমস্যা, বিভিন্ন স্বার্থ জানার পরে ব্রিটিশ সরকারের কাছে নিবেদন করত। যেমন প্রথম সভা সমিতি হিসাবে তৈরি হয়েছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা, তারপরে তৈরি হয়েছিল জমিদার সভা। ঠিক আছে, এই যে সভাগুলো ভারতের মানুষের যে স্বার্থ, ভারতের মানুষের যে প্রয়োজনীয়তা সেগুলো তুলে ধরতো। তাই ডক্টর অনিল শীল বলেছেন যে 19 শতককে সভা সমিতি যুগ বলা হয়, এত সভা সমিতি তৈরি হয়েছে সারা ভারতে। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমি বলেছিলাম যে আনন্দমঠ একটা উপন্যাস, সেটি কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়েছিল। এবার আনন্দমঠ উপন্যাসে কি লেখা ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম সঙ্গীত এই উপন্যাসে প্রকাশ পেয়েছিল। তাহলে বন্দে মাতরম আমরা জানি যে আমাদের সমস্ত কিছু মায়ের পায়ে নিবেদন করলাম, এটা হলো বন্দে মাতরমের অর্থ। তাই বিপ্লবীরা এই ধরনের এই যে বন্দে মাতরম গানটা গেয়ে ফাঁসির দড়ি গলায় পড়তো, কোনো রকম দ্বিধাবোধ করতো না, এতটাই তারা দেশপ্রেমে জাগ্রত হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি যে বন্দে মাতরম যে মন্ত্র সেটা আনন্দমঠ উপন্যাসে প্রথম প্রকাশ পেয়েছিল, যা জাতীয়তাবোধ জাগ্রত করেছিল। তারপরে সন্ন্যাসী, সন্তান দল ও দেশপ্রেম এই নিয়ে তিনি বুঝিয়েছিলেন যে যে উপন্যাসে চিত্রিত যে সন্তান দল ছিল তাদের দেশপ্রেম ও আত্মত্যাগ তরুণ সমাজকে স্বদেশী আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অনুপ্রাণিত করেছিল, এমন কিছু লেখা ছিল। তিনি দেশমাতাকে মা বলে সম্বোধন করেছিলেন এই আনন্দমঠ উপন্যাসে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে জাতীয়তাবোধ, দেশপ্রেম আনন্দমঠ উপন্যাস খুব সহজভাবেই মানুষের মধ্যে, বিপ্লবীদের মধ্যে জাগিয়ে তুলেছিল। তারপরে দ্বিতীয় প্রশ্ন হয়ে যাওয়ার পরে তৃতীয় প্রশ্নে ছিল মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি। মহারানীর ঘোষণাপত্র আমরা কিন্তু জানি যে মহারানী ঘোষণাপত্র ঘোষণা করেছিলেন 1858 সালে 1 নভেম্বর। লর্ড ক্যানিং এই ঘোষণাপত্র পড়েছিল। তাহলে এই ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যই ছিল যে ভারতীয়দের এমন ভাবে নিজেদের অনুগত করা, এমন ভাবে ভারতীয়দের সাপোর্ট আদায় করা যাতে তারা ভবিষ্যতে আর 1857 যে বিদ্রোহ হয়েছিল তার মতো বিদ্রোহ না করে। মানে ভারতীয়দের আনুগত্য, ভারতীয়রা যাতে মহারানী ভিক্টোরিয়াকে মানে যে না আমাদের জন্য এ হয়তো ভালো কিছু করবে, এমন কিছু প্রতিশ্রুতি তিনি এই মহারানীর ঘোষণাপত্রে দিয়েছিলেন। সেই কারণে তিনি এই ঘোষণাপত্র করেছিলেন। 1 নভেম্বর 1858-তে লর্ড ক্যানিং করেছিল এলাহাবাদ থেকে, বর্তমান নাম এলাহাবাদের প্রয়াগরাজ। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বন্ধ করে রানী ভিক্টোরিয়া সম্পূর্ণরূপে ক্ষমতা নিয়ে নেয়, আর দিয়েছে ভারতীয়দের আস্থা অর্জন, অর্থাৎ ভারতীয়রা যাতে
ব্রিটিশ সরকারের প্রতি একটা বিশ্বাস রাখে যে না আমাদের জন্য ভালো কাজ করবে। এইটাই খুব সহজ। এরপরে আছে ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। ব্যঙ্গচিত্রে কি দেখানো হয়, যে কার্টুন আঁকা হয়, সমাজের যে ঘটে চলা বাজে কুসংস্কার পূর্ণ যে ঘটনা সেইগুলো ব্যঙ্গচিত্র আঁকার পরে মানুষকে সহজে বোঝানোর চেষ্টা করা হয় যে এই জিনিসগুলো একদম ভালো হচ্ছে না, এই জিনিসগুলো অবশ্যই বর্জন করো। কিন্তু যদি একটা কথায় বা লেখায় লিখতো তাহলে কিন্তু অনেক কিছু লিখতে হতো। তাই গগনেন্দ্রনাথ ঠাকুর এই ব্যঙ্গচিত্র বা ক্যারিকেচারের জনক। তিনি ভারতীয় সমাজে, বাঙালি সমাজে ঘটে চলা খারাপ কুরীতি প্রথা, যেমন খল ব্রাহ্মণ, একজন মহিলা ব্রিটিশের সঙ্গে নৃত্য করছে স্যুট পরে বুট পরে, ঠিক আছে, শাড়ি পরেছে আবার বুট পরেছে, স্যুট বুট আলা ব্রিটিশ সরকারের কিছু প্রতিনিধি আছে, তাদের প্রতি নারীরা আসক্তি হয়ে যারা ডান্স করছে তাদেরকে একটা ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমালোচনা করছে। খল ব্রাহ্মণ যার পুজো করার কথা, সে কি করছে, সে মদ মাংসতে ব্যস্ত, নারীতে আসক্তি। তাহলে ব্যঙ্গচিত্র জনক গগনেন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যঙ্গচিত্র এঁকে সমাজের ঘটে চলা ঘটনাগুলোকে তুলে ধরতো, আর মানুষ যাতে এই ঘটনাগুলো থেকে বর্জন হয়, অর্থাৎ ঘটনাগুলো না করে, আর মানুষও যাতে সচেতন হয়, এর জন্যই তিনি ব্যঙ্গচিত্র এঁকেছিলেন। আর এইটাই হলো ব্যঙ্গচিত্র আঁকার মূল কারণ। তাহলে সামাজিক ও রাজনৈতিক যে সমাজ তার সমালোচনা করা, আর সহজে বার্তা পৌঁছানো, অর্থাৎ জটিল আকারে না লিখে যাতে সহজে বার্তা পৌঁছানো যায়, এটাই ছিল মূল উদ্দেশ্য গগনেন্দ্রনাথ ঠাকুরের, আর এটাই ছিল ব্যঙ্গচিত্র আঁকার কারণ। ঠিক আছে, তারপরে 5 নম্বর 2 মার্কসের প্রশ্ন আমি বলেছিলাম যে 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির ভূমিকা। তাহলে চিন্তা করো যে সেই সময় ভারত মাতা এঁকেছিলেন কে? ভারত মাতা এঁকেছিলেন যে অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন। তাহলে এই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্রটির আঁকার মূল উদ্দেশ্যই ছিল তিনি এই ভারত মাতা চিত্রটির দ্বারা আমাদের দেশ মাতাকে একটা চিত্রায়িত করেছিল। তাহলে দেশ মাতাকে চিত্রায়িত করেছিল, যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করছে তারা এই দেশ মাতাকে দেখে উদ্বুদ্ধ হবে। তিনি এই যে ভারত মাতা চিত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমরা যেমন জন্মের পর থেকে মায়ের জন্য বলি প্রদত্ত, তেমনি ভারত মাতাকে রক্ষা করা, দেশকে বাঁচানো, দেশকে স্বাধীন করাও আমাদের কর্তব্য। এই কথা ভেবেই কিন্তু তিনি এই ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন। প্রথমে ভারত মাতা নাম ছিল না, প্রথমে নাম ছিল বঙ্গমাতা। যখন স্বদেশী বঙ্গভঙ্গ আন্দোলন চলছে তখন তিনি এঁকেছিলেন। পরবর্তীকালে ভগ্নী নিবেদিতা তিনি এই ভারত মাতা রূপ দিয়েছিলেন। এই ভারত মাতা চিত্রের এক হাতে ছিল ধানের শীষ, শ্বেত বস্ত্র, জপের মালা, ঠিক আছে, বেদ, এই জিনিসগুলো ছিল। অর্থাৎ এই যে জিনিসগুলো ছিল এগুলো ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য তিনি অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত মাতা যে চিত্রের হাতে এঁকেছিলেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো দেখে ভারতীয়রা উদ্বুদ্ধ হবে, জাতীয়তাবোধ জাগ্রত হবে, সেটা বলাই যায়, সেটা না বলার কিছু নেই। তাহলে জাতীয়তাবোধ মানে দেশপ্রেম, আর ভারত মাতা দেখে মানুষ বা আমাদের যে স্বাধীনতা সংগ্রামী আছে তারা উদ্বুদ্ধ হতো, আরো স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তো। এইটাই হলো মেন কথা। অর্থাৎ ঐক্যের রূপ, আমরা ভারতীয় হিসাবে যাতে ঐক্যবদ্ধ হিসাবে থাকি। 2 নম্বর যে স্বদেশপ্রেম ও ভীতিহীনতা, অর্থাৎ ভারতীয় মানুষ যাতে ভয় না পায়, স্বাধীনতা আন্দোলনে যাতে সবাই যুক্ত হতে পারে। ঠিক আছে, এরপরে লাস্ট 6 নম্বর প্রশ্ন 2 মার্কসের কি, বর্তমান ভারত গ্রন্থটি কিভাবে জাতীয়তাবাদে উন্মেষে সাহায্য করেছিল। বর্তমান ভারত লিখেছেন আমরা জানি যে স্বামী বিবেকানন্দ। তিনি বর্তমান ভারত সেই সময়কার ভারতের কন্ডিশন, ভারতের পরিস্থিতি বুঝে তিনি লিখেছিলেন যে আমরা সকলেই ভাই, আমরা ভারতবর্ষের মানুষ সকলেই ভাই। আমরা যদি এই ভ্রাতৃত্ব বোধটা না জাগ্রত রাখি তাহলে কিন্তু দেশ স্বাধীন করা মুশকিল হবে। তিনি চেয়েছিলেন যে ভ্রাতৃত্ব বোধ জাগলেই শূদ্ররা সম্মান পাবে, ব্রাহ্মণ শূদ্র একসঙ্গে মিলেমিশে স্বাধীনতা আন্দোলনে যোগ দেবে। তাই তিনি বিভিন্নভাবে ভারতীয় মানুষদের এই ভাই বলে সম্বোধন করে সমগ্র মানুষকে বোঝাতে চেয়েছেন যাতে সবাই সবাইকে ভাই বলে মনে করে। তাই তিনি এই রকম কথাগুলো বলেছেন। ঠিক আছে, তিনি কি বলেছেন যে মানবতাই ধর্ম। তিনি বলছেন যে অজ্ঞাত ভারতবাসী মানে যারা পড়াশোনা জানে না, দরিদ্র ভারতবাসী যারা গরিব, মূর্খ অর্থাৎ শিক্ষা খুবই কম ভারতবাসী,
তিনি বলেছেন আমার ভাই। এই যে মানবতাবাদী ভাবনা চিন্তা, এই যে স্বদেশ প্রেম, এর দ্বারা প্রত্যেকটা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী যারা মানুষ তারা খুব ভালো রকম ভাবে উদ্বুদ্ধ হয়েছিল, এইটাই মেন কারণ। ঠিক আছে, ভারতের জাগরণ ও স্বাবলম্বন, অর্থাৎ ভারতীয় মানুষদের একটা মানসিক চিন্তা ভাবনা যাতে দৃঢ় হয়, আরো শক্তিশালী হয়, সেই জন্য তিনি বর্তমান ভারতে বিভিন্ন কথা লিখেছেন, যার ফলে ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন। ঠিক আছে, আমরা যে মানসিক দাসত্ব, আমরা মানসিক দাসত্ব মানে কি বোঝাই, যে মানসিক ভাবে আমরা ব্রিটিশদের প্রতি বেশি করে অনুগত হয়ে যাচ্ছি, ব্রিটিশদের কালচারকে বেশি করে ভালোবাসি, এই জিনিসগুলো বন্ধ করার কথা বলেছেন। তিনি সাহসী হওয়ার, বীর্যবান হওয়ার আহ্বান জানিয়েছেন। ঠিক আছে, এই কটা ছিল চতুর্থ অধ্যায়ের 2 মার্কসের প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা দেব যে 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই চ্যাপ্টারেরই। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।